দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আউট ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা জানি ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান যে যুদ্ধটি সেটি এর মধ্যেই মধ্যপ্রাচ্য ছাড়িয়ে পুরো পৃথিবীকেই প্রভাব বিস্তার করছে এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। তার দাবি ইরানে বোমা হামলার জন্য প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। বুধবার এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি চাইলে যে কোনো সময় যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। তার ভাষায়, আমি যখন চাইব তখনই যুদ্ধ শেষ হবে। তিনি আরও দাবি করেছেন নির্ধারিত সময়সূচির আগে আমেরিকা ও ইসরায়েল ইরানের বড় ধরনের ক্ষতি করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে এবং এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ শেষের জন্য কিছু শর্ত দিয়েছেন। তিনি বলেছেন আমেরিকা ও ইসরায়েলের হামলার ক্ষতিপূরণ, অর্থাৎ ইরানের উপর যে হামলাটি আমেরিকা এবং ইসরায়েল করেছে সেটির জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে ইরানের উপর আর হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। যুদ্ধের মধ্যেই ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর আশপাশে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করেছে। এতে বৈশ্বিক তেলের সরবরাহ বেড়ে গেছে কয়েক গুণ এবং বিশ্ববাজারে যে অনিশ্চয়তাটা তৈরি হয়েছে সেটি ধারণা করা হচ্ছে যে যুদ্ধ শেষ হওয়ার পরেও এটির প্রভাব থাকবে এবং এই খুন, হামলা এবং তেলের দাম, অর্থনীতির প্রভাব বিস্তার সবকিছু মিলে আসলে পুরো বিশ্বটাই এখন এমন একটি অবস্থায় পড়েছে যে সবাই তাকিয়ে আছে আমেরিকা কি করবে। কিছু কিছু আমেরিকান রাজনীতিবিদ আশঙ্কা করছেন যে দীর্ঘমেয়াদী কিংবা অনির্দিষ্ট যুদ্ধের একটা ঝুঁকি তৈরি হতে পারে। একদিকে প্রেসিডেন্ট বলছেন তিনি যুদ্ধ যে কোনো সময় বন্ধ করতে পারেন, ইসরায়েলের কিছু শর্ত আছে, ইরানের কিছু শর্ত আছে। এই অনিশ্চয়তাগুলোতে দাঁড়িয়ে সবারই একটা প্রশ্ন, যুদ্ধটা আসলে বন্ধ করার দায়িত্বটা কে নেবেন, কিভাবে সেটি বন্ধ হতে পারে, কারণ সবারই প্রত্যাশা যুদ্ধটা বন্ধ হোক। তাই এই প্রত্যাশা এবং প্রশ্নগুলো নিয়েই আমরা আলোচনা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শেখ আল মামুন, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি যুদ্ধ প্রায় শেষ বলা চলে তার কাছে, কারণ তিনি আর ইরানে হামলা করার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না। তার বক্তব্যটা ছোট্ট বক্তব্য, আমরা একটু শুনে আপনার কাছে প্রশ্নটি করছি। And as we take decisive action to stop the threat posed by the terrorist regime in Iran with Operation Epic Fury. Is that a great name? Well, it's only good if you win. You know, you can only do. And we've won. Let me tell you, we've won. You know, you never like to say too early you won. We won. We won the bet. In the first hour, it was over. So we have in this company 2,600 employees. They knocked out 54 ships in 2 days. And they're real ships. In fact, I got angry at my people. I said, are they any good? Yeah, they're warships. I said, why the hell did we kill them? Why didn't we just capture them and use them in our Navy? They said they wouldn't have qualified for that. শেখ আল মামুন, প্রেসিডেন্ট বলছিলেন যে আমরা জিতে গেছি এবং তিনি যে কোনো সময় যুদ্ধ বন্ধ করতে চান। আসলে তিনি কি চান, কিংবা আমরা জিতে গেছি, কোথায় জিতলাম, কোন কোন জায়গাতে আমাদের জয়গুলো আপনি দেখতে পাচ্ছেন? Thank you. Well, I don't see any win. We see a lot of distraction. We saw like more than 150 kids has been killed in a primary school. That's really sad, and that's a war crime. We saw oil price went up more than 30%, and the whole world is watching. So what a nonsense, what a crazy thing Trump is doing right now. So আমি এখানে কোনো উইনের কিছুই দেখতে পারতেছি না। তেলের দাম কন্টিনিউয়াসলি বাড়তেছে এবং যদিও আজকে 400 মিলিয়ন ব্যারেলস অফ ওয়েল 32 রিচ নেশন থেকে তারা রিলিজ করতেছে, কিন্তু এটা কিন্তু কোনো প্রকার ডেন্ট বা কোনো প্রকার ইম্প্যাক্ট কোনো ইন্টারন্যাশনাল ওয়েল মার্কেটে এটা প্রভাব ফেলেনি। সো আই ডোন্ট সি এনি থিংস লাইক ইভেন আমরা জানি যে হরমুজ প্রণালীতে আজকেও 3টা ওয়েল ট্যাঙ্কারে
এখানে আগুন ধরছে, তারা অ্যাটাক করছে। সো there's no free flow of oil coming from this Middle Eastern countries. So আমরা জানি রাশিয়ার প্রতি এমবার্গো দেওয়া হয়েছে, সেখান থেকে ওয়েলও সারা পৃথিবী কিনতে পারতেছে না, beside few countries. So we see as a huge distraction and devastation for the whole world. The economy is in a very bad shape. A lot of people are expecting, যখন আমি সিএনবিসি দেখতেছিলাম, যেহেতু oil barrel is more than $100, we might have a recession very soon, and the American people is going to pay for it. So I don't know what's Trump trying to say, like, we destroyed, we are winner, we could stop. Yeah, he could stop anytime he wants this illegal war. তার কারণ এটা যদি আপনি পার্ল হারবারের সঙ্গে কম্পেয়ার করেন, যেখানে আমরা জাপান যখন আমেরিকার একটা ঘাঁটিতে মানে উইদাউট এনি কাইন্ড অফ প্রভোকেশন অ্যাটাক করছিল এবং সেখানে ডিস্ট্রয় করছিল, এরকম ইরানকেও সেভাবে কিন্তু without any kind of things, ultimatum, you just win and attack a country without any kind of international, United Nations যে body আছে বা যেখানে আমেরিকান কংগ্রেস আছে, we didn't consult with কারোর সঙ্গে করা হয়নি, জাস্ট ডাইরেক্টলি অ্যাটাক করা হয়েছে। দ্যাটস রিয়েলি আনফরচুনেট। সো আমি কোনো জয় এখানে দেখতে পারতেছি না। শেখ আল মামুন, যুদ্ধটা তো আসলে ইরানের বিরুদ্ধে আমরা দুটি দেশ করছি, আমেরিকা এবং ইসরায়েল মিলে করছি। তো সেখানে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে তিনি চাইলে যুদ্ধ বন্ধ হবে, সেই ক্ষেত্রে কি ইসরায়েলের আপত্তি, যেটি এখন ইসরায়েল জানিয়ে যাচ্ছে, সেই জানানোর জায়গায় কি ইসরায়েল আছে, কিংবা তাদের আপত্তি কি গ্রহণযোগ্য হবে, কিংবা তাদের আপত্তির কারণে কি যুদ্ধ বন্ধ করা যাবে না, এমন কোন আশঙ্কা আপনার কাছে মনে হয়? Well, দেখেন আমেরিকার পাবলিক আপনি যদি দেখেন, দিস ডেমোক্রেটিক সোসাইটি, মোর দেন 70% পিপুল ডু নট অ্যাপ্রুভ দিস, এই যুদ্ধটা অ্যাপ্রুভ করে না। এখানে ইসরায়েল, নেতানিয়াহু স্পেশালি, ট্রাম্পকে জোর করে তাকে এই যুদ্ধের সঙ্গে জড়ানো হয়েছে। আমরা সবাই, ইটস ভেরি ক্লিয়ার ফ্রম নট অনলি ফ্রম আউটসাইড বিফোর দিস ওয়ার স্টার্টেড। মার্কো রুবিও যেটা বলতেছে বা প্রেসিডেন্ট বলছে যে ইসরায়েল যখন অ্যাটাক করবে, উই ক্যানট স্টপ, উই ক্যানট ওয়েট অ্যান্ড সিট, বিকজ যেখানে আমেরিকার অনেক ইনস্টলেশন আছে অল ওভার দ্য মিডল ইস্ট, ইরাক, কুয়েত, all over the place, Syria, Jordan. So সেখানে যেহেতু আমাদের ইনস্টলেশন আছে, সেখানে আমাদের সোলজার আছে, উই গানে ডাই, আওয়ার সোলজার ইজ গানে ডাই। সো উই হ্যাভ টু প্রিএম্পটিভ অ্যাটাক তাদেরকে করতে হবে। সো যদিও ট্রাম্প এখন বলতে পারে, হ্যাঁ, ট্রাম্প হ্যাজ টু আনকন্ডিশনালি স্টপ দিস ওয়ার, এবং সে যদি ইসরায়েলকে বলতে পারে যে ইউ হ্যাভ টু স্টপ, বিকজ দিস ওয়ার ইজ কস্টিং নট অনলি ইউনাইটেড স্টেটস সোলজার অ্যান্ড ইকোনমি, ইজ কস্টিং দ্য হোল ওয়ার্ল্ড। ওকে, তখনই কিন্তু বন্ধ হবে। কিন্তু Trump, we know that he's been compromised by Epstein file, compromised by the donation file, by the অনেক ধন কবর, শুধু অ্যাডালস্টন ফ্যামিলি না, অনেক লোকেই, অনেক ইহুদিরাই তাকে প্রচুর পয়সা দিচ্ছে, বিলিয়ন্স অফ ডলার। সো এখানে ট্রাম্প ইজ লাইক ওয়ার্কিং অ্যাজ এ লাইক এত বড় একটা পাওয়ারফুল কান্ট্রি প্রেসিডেন্ট, সে একটা ছোট্ট একটা দেশে, যখন আপনি যদি টাকার কার্লসনের শোটা শুনেন, হি ওয়াজ এ ফক্স নিউজ হোস্ট, হি ওয়াজ ভেরি পপুলার in the conservative side of the Republican Party. So সেও কিন্তু বলতেছিল যে, you know what, this war is not our war, this is not for our interest, this is not for American interest, this is the interest for the Israel, only Benjamin Netanyahu. So yes, he could stop it if he could tell Netanyahu that you have to stop. তারপর আমরা প্রিভিয়াসলি জানি, যখন কেনেডি হিস্টোরিক্যালি যখন কেনেডি বলছিল যে, you cannot make the nuclear bomb, তখন কেনেডিকে মেরে ফেলানো হলো, তাই না? তারপরে তার ছেলেকেও মেরে ফেলানো হয়েছে। সো I don't know what Israel could do, what kind of power Netanyahu has. So Trump হয়তো, I don't know, he might be scared, I don't know, maybe he may not be, but he's compromised, there's no doubt about this, যে ইসরায়েল যেটা বলছে ট্রাম্প সেটা শুনতে বাধ্য হয়েছেন। তার মানে শেষ ছোট্ট করে আপনার কাছে জানি, সেটি হলো যে প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ, আমরা জিতে গেছি, এ ধরনের কথা তিনি বলছেন, নানা ন্যারেটিভস তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু তারপর আপনার কাছে মনে হচ্ছে না, সহসাই যুদ্ধটা বন্ধ হচ্ছে না, যে ধরনের আভাস বিভিন্ন সময় দেওয়া হচ্ছে, যুদ্ধটা আরেকটু দীর্ঘস্থায়ী হবে। Absolutely, যতক্ষণ না পর্যন্ত ইরান ফিল ভেরি কনফিডেন্ট এবং সিকিউর, যেটা সে বলতেছে, আপনি বললেন ইরানের প্রেসিডেন্ট বা ফরেন সেক্রেটারি থেকে বলা হয়েছে যে তারা যতক্ষণ পর্যন্ত সিকিউরিটি গ্যারান্টি না পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত তারা বম্পিং না করছে, ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না। তার কারণ পৃথিবীর 20% ওয়েল এই হরমুজ প্রণালী দিয়ে যায়, এবং এটা যখন শাটডাউন হয়ে গেছে, তখন সারা পৃথিবীর এগেনস্ট এটা শুধু আমেরিকার 70% পিপল নয়, দিস কেস হ্যাজ বিন টেকেন টু দ্য হোল ওয়ার্ল্ড, এবং এখন সারা পৃথিবীর লোক, জাপান থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, আমাদের নেইবারিং কান্ট্রিগুলো সবাই ইজ এগেইনস্ট দিস, বিকজ এটাকে সবাইকে ইম্প্যাক্ট করতেছে।
আমাদের সাউথ ইস্ট এশিয়ার দিকে দেখেন, বাংলাদেশে বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, অল ওভার দে আর অন দ্য লাইন টু গেট দ্য গ্যাস। সো সবার কথা এখন আমেরিকার ইকোনমি ইজ গোনা বি ইন বিগ ট্রাবল ইন লং রান। উই গোনা সি হিউজ ইনফ্লেশন অ্যাজ সুন অ্যাজ দ্য গ্যাস প্রাইস ইজ গোয়িং আপ, বিকজ গ্যাস প্রাইস ইজ গোয়িং আপ, দের ইজ নো ডাউট, যদি এটা বন্ধ না করা হয়। সো যুদ্ধ অবশ্যই বন্ধ করা উচিত এবং করা উচিত ট্রাম্পের, বাট আই ডোন্ট সি এনি লাইট রাইট নাও। ইটস গোনা কিপ গোয়িং ফর আ ওয়াইল। ওকে, অ্যাডভোকেট আব্দুর রশিদ, একেবারে শেখ আল মামুনের শেষ কথাটা দিয়ে আপনাকে শুরু করতে চাই। আপনি কোনো আশার আলো দেখছেন কিনা? দ্বিতীয় যে বিষয়টি আপনার কাছে জানবো সেটি হলো, এই যুদ্ধটা আসলে কি ধরনের যুদ্ধ হচ্ছে? মানে ইউএস ইরান যুদ্ধ করছে, কিন্তু তারা কি সেম যুদ্ধটি করছে, নাকি আসলে অনেকের স্বার্থ অনেকের মাধ্যমে তুলে নেয়া, কাটা দিয়ে কাটা তোলা, নানা ধরনের ইকুয়েশনের মাধ্যমে একটি যুদ্ধ দেখছে, যেটি আসলে প্রকৃত উদ্দেশ্যই অনেকে খুঁজে পাচ্ছেন না? ধন্যবাদ। যথার্থই আপনি বলেছেন। আসলে যুদ্ধ কিভাবে হয়, আসলে যুদ্ধ আপনি যদি অতীতের যুদ্ধ দেখেন, রোমান সাম্রাজ্যের যুদ্ধ দেখেন, পানিপথের যুদ্ধ দেখেন, তাহলে যুদ্ধ হচ্ছে মানে কনভেনশনাল একটা ওয়ে আছে। যুদ্ধ ডিক্লারেশনের মাধ্যমে হয়, যুদ্ধের কিছু নীতি আছে, সেই নীতিগুলো মেনটেন করা হয়। এবং যুদ্ধ কি কারণে আসলে করা হয় সেটাও খুব ইম্পর্টেন্ট। আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সারা পৃথিবী যখন এত সাফার করলো, এত মানুষ আমরা হারালাম এবং আমরা এর মধ্যে দিয়ে নতুন বিশ্ব তৈরি করলাম, সেই জাতিসংঘ সনদে কিন্তু আমরা বলে দিয়েছি যুদ্ধ কখন শুরু করা যেতে পারে। একটা হচ্ছে সেলফ ডিফেন্সের কারণে, আর একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল যদি যুদ্ধ করার সিদ্ধান্ত পাস করে তাহলে আপনি যুদ্ধ করতে পারেন। তো এইভাবে এটা হলো ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ দি ওয়ার। যেই ডেফিনেশনে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করছেন, এই ডেফিনেশনকে আপনি আসলে কোনো ডেফিনেশনে ফেলতে পারেন না। এটা কাইন্ড অফ ইগো, ইমোশন এবং সুপার পাওয়ার বা ইম্পেরিয়ালিজম অথবা পোলার, নিজের মনোপোলার ওয়ার্ল্ড তৈরির যে সুপ্রিমেসি, সেই সুপ্রিমেসির একটা মানে বলতে পারবেন অ্যাটাক, সেটাকে আমরা যুদ্ধ বলছি। আর যেই আমি আপনার প্রথম প্রশ্ন যেটা মামুন ভাইকে আপনি জিজ্ঞেস করেছেন, যে যুদ্ধ আসলে কে উইন করলো, এটা আমি যদি একটু উত্তর দিই। আসলে কে উইন করলে এটা আপনি কিভাবে ডিটারমাইন করবেন, এবং কখন যুদ্ধ বন্ধ হবে সেটাই বা আপনি কিভাবে ডিটারমাইন করবেন? আফগানিস্তানের যুদ্ধ কি শেষ হয়ে গিয়েছে? আফগানিস্তান যুদ্ধ 2 দশক ধরে চলেছে, তারপরে আমেরিকা ওখান থেকে চলে এসেছে। আবার আমেরিকা আফগানিস্তান বেস নেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগেই বললেন যে ওই যে বাগরাম যে বেসটা আছে সেই বেসটা তাদেরকে নিতে হবে, রাইট? তো ওই যুদ্ধ তো এখনো শেষ হয়নি। যুদ্ধ লিবিয়া কিংবা ইরাকের দিকে যদি আপনি তাকান, সেই দেশগুলো ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু সেখানে আসলে কে উইন করেছে? যুদ্ধে কি আসলে সত্যিকার অর্থে কেউ উইন করে কিনা? না, প্র্যাকটিক্যালি যুদ্ধে কেউ উইন করে না। যুদ্ধে আসলে সবাই লুজার হয়। আমরা আমেরিকান হিসেবে লুজার হয়েছি, তেলের দাম বাড়ার ফলে বিশ্ব লুজার এখানে হয়েছে। ইরানিয়ানরা এ পর্যন্ত 1300 জন মারা গেছেন, তারা লুজার হয়েছেন। আমেরিকান সোলজার 7 জন মারা গেছে, 100 জনের উপরে আহত হয়েছে। ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে, লেবাননের প্রচুর মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। এখন এগুলোর মধ্যে দিয়ে আপনি যদি বলেন যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, বা প্রেসিডেন্ট যেটা বলেছে যে আমি যখন চাইবো তখনই হচ্ছে যুদ্ধ শেষ হয়ে যাবে, আসলে কি সেভাবে যুদ্ধ শেষ হবে কিনা? এই একই প্রশ্ন যখন ইসরায়েলকে করা হয়, ইসরায়েল ডিফেন্স মিনিস্টার বলছেন যে না, এই যুদ্ধ ততদিন চলে যতদিন তাদের অবজেক্টিভটাকে অ্যাচিভ তারা করতে না পারে। অর্থাৎ ইসরায়েলের অবজেক্টিভ যতদিন পর্যন্ত না শেষ হবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। যদি আমাদের প্রেসিডেন্ট বলতে পারেন যে কালকে ডিক্লেয়ার দিয়ে যে হ্যাঁ যুদ্ধ আমার তরফ থেকে শেষ, তাহলে কি সত্যিকার অর্থে যুদ্ধ শেষ হলো কিনা? তাহলে তো গত বছর 12 জুনে যে 12 দিনের, গত বছর জুন মাসে 12 দিনের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধ তো আমরা উইন ডিক্লেয়ার করেছি, আমরা তো সেখানে আমাদের প্রেসিডেন্ট চিয়ার্স করেছে। তাহলে সেটা কি যুদ্ধ শেষ ছিল? না, সেটা শেষ ছিল না, বরং সেটা আর নতুন একটা যুদ্ধের শেপ শুরু ছিল। তো এখন আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে, তাকেও যখন যুদ্ধ বিষয়ক যে মন্ত্রী আছে তাকেও যখন জিজ্ঞেস করা হয় যে যুদ্ধ কবে শেষ হবে, তিনি বলেছেন আই ডোন্ট নো। একমাত্র আমাদের প্রেসিডেন্ট, তার যেহেতু একটা হিউজ পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, তার রিপাবলিকান দলের পলিটিক্যাল একটা ইন্টারেস্ট আছে, তাকে সবসময় উইন দেখাতে হবে, উইন ক্যালকুলেশন করে তাকে দেখাতে হবে। সেই জন্যই তিনি বলেন যে যুদ্ধ যখন খুশি আমি বন্ধ করব, এবং যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। তো আলটিমেটলি যুদ্ধে আমি যেটা মনে করি প্র্যাকটিক্যালি, যে এই যুদ্ধটা শেপ চেঞ্জ হবে, কিন্তু যুদ্ধ এখন শেষ হবে না। যদি আমাদের প্রেসিডেন্ট বলেছিলেন যে 4-5 সপ্তাহের মধ্যে এটা শেষ হবে, না, এটা 4-5 সপ্তাহের মধ্যে শেষ হতে যাচ্ছে না। আপনি যদি ইরানের সক্ষমতা দেখেন, যে তারা বিভিন্ন গেরিলায় বিভক্ত হয়ে গেছে, গ্যারিসনে বিভক্ত, তাদের আর্মিরা বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে গিয়ে তারা নিজেরাই কন্ট্রোল নিয়ে সেখান থেকে তারা যুদ্ধ করছে। হরমুজ প্রণালী এখনো পর্যন্ত আমেরিকা বা ইসরায়েল নিয়ন্ত্রণ নিতে পারেনি। হরমুজ প্রণালীতে আজকেই 3টি জাহাজকে অ্যাটাক করা হয়েছে, যদিও আমাদের প্রেসিডেন্ট বলছেন হরমুজ প্রণালী আগের তুলনায় বেটার, এবং তিনি ওখানকার 16টি নেভি শিপ ইরানের তিনি ডিস্ট্রয় করেছেন। কিন্তু প্র্যাকটিক্যালি তো হরমুজের আসলে কন্ট্রোল এখনো পর্যন্ত ইরানের রয়েছে। ইরান হয়েছে কি, তাদের ছোট ছোট মিলিটারিতে বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে গেছে। একটা দেশকে যদি আপনি যুদ্ধে জয়ী করতে চান, তাহলে সবার আগে যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে একটা শক্তিশালী অপোজিশন ওখানে তৈরি করা দরকার ছিল। সেই অপোজিশন আমেরিকা তৈরি করতে পারেনি।
এই যুদ্ধটা মানে আপনি যদি যুদ্ধ শেষ বলেন তাহলে এই ক্ষমতা আসলে কার কাছে যাবে? খমেনির পরিবর্তে তো খমেনি আসতেছে, ওই দেশে তো একটা নির্বাচিত সরকারও আছে। এটা তো আপনার লিবিয়ার মতো না যে 30 বছরের ডিক্টেটর চলছে, কিংবা ইরাকের মতো না যে একজন ব্যক্তি এতদিন ধরে যা খুশি তাই করছে, সেখানে নির্বাচন হচ্ছে না, নির্বাচিত কোনো সরকার নেই। ইরানের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেশন এখানে ভুল করা হয়েছে। ইরানে একটা নির্বাচিত সরকার আছে, তাদের খমেনি নির্বাচিত একটা সুরার মাধ্যমে, রাইট? একজন খমেনি গেলে আরেকজন খমেনি তৈরি হবে, এটা একটা সিস্টেম আছে। এখন এই ইরানিদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের দেশপ্রেম আছে। যখন দেশপ্রেম থাকে তাহলে তখন হয় কি যে আপনি ওখানে ক্ষণিকের সময়ের জন্য একটা দেশকে ধ্বংস করতে পারেন, কিন্তু ওই দেশের মানুষ এবং ওই দেশকে উইন করার জন্য আপনাকে দীর্ঘ সময় ধরে ওয়েট করতে হয়, এবং আপনি হয়তো সেটা পারবেনও না। যেমন পারেননি ইরাকে, যেমন পারা যায়নি লিবিয়াতে, যেমন পারা যায়নি আফগানিস্তানে। ইরানের মানুষের দেশপ্রেম এত বেশি যে তাদের বিরোধী দল থাকতে পারে, তাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে কিন্তু তারা সবাই একমত। সুতরাং এইখানে মানে আপনি ততদিন উইন করতে পারবেন না যতদিন পর্যন্ত না ইরানিদের মধ্যে তাদের দেশপ্রেম আছে, তাদের মধ্যে আর যাই হোক তারা নিজেদের মধ্যে ঐক্য রয়েছে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ কিন্তু শেষ হবে না। আমার ভয়ঙ্কর দিকটা হচ্ছে যে আমরা শেষ বলছি, এর মধ্যে যদি ইরানের কাছে থাকা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে তারা যদি নিউক্লিয়ার বোমা তৈরি করেও ফেলে, তাহলে যুদ্ধ কিন্তু আরেকটা নতুন ফেজে গিয়ে তখন করবে, মানে দাঁড়াবে। তো মানে মানে overall এই আমার কাছে যেটা পরিস্থিতিতে যখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে তাদের কাছে এমন কোনো তথ্য প্রমাণ নেই যে ইরান পারমাণবিক শক্তির কাছাকাছি কিংবা সক্ষমতা অর্জন করে ফেলেছে, এই পরিস্থিতিতে তো সেটি সম্ভব হবে না যে এরকম যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে তারা আহ, এমন একটি মহাশক্তিশালী হয়ে উঠবে এবং পাল্টা হামলা চালাবে। এমন আশঙ্কার কথা আপনার কেন মনে না, হচ্ছে আসলে? অতখানি শক্তিশালী না হলে ইউ নেভার নো। পারমাণবিক অস্ত্র বলতে যে আপনার ম্যানহাটন প্রজেক্টের মতো বিশাল বোমা বানাতে হবে, নট নেসেসারি। এখন কিন্তু ছোট ছোট পারমাণবিক বোমা কিন্তু তৈরি করা যায়, এবং এগুলোকে বিভিন্ন ভাবে, অ্যাটলিস্ট যেই ভয়টা ছিল আমেরিকার এবং ইসরায়েলের, যে তাদের যে মিসাইল সিস্টেমটা আছে, রাইট? এই মিসাইল সিস্টেমটা অনেক দূর পর্যন্ত ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে। এই মিসাইল সিস্টেমটা ডেভেলপ করার পিছনে কিন্তু অন্যতম ভয়টাই ছিল যে যদি তাদের হাতে কোনোভাবে পারমাণবিক অস্ত্র চলে আসে তাহলে তো সেটা ইসরায়েল পর্যন্ত চলে যেতে পারে, তাই না? তো এখন কথা হচ্ছে যে আমরা একটা জিনিস তো পরিষ্কার যে আমরা যদিও গত বছরে আক্রমণ করে বলেছিলাম যে তাদের পারমাণবিক স্থাপনা এবং পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে অবলিটারেট করা হয়েছে, আসলে কিন্তু সেটা শুধু মুখের কথা ছিল। বাস্তবে অর্থে তাদের ইউরেনিয়াম কোথায় আছে এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। এবং সেই ইউরেনিয়ামকে নিয়ে এখন রাশিয়া কিন্তু বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। এখন রাশিয়ার সহযোগিতা এবং ইরান একসাথে হয়ে যে কিছু পারমাণবিক অস্ত্র যদি বানিয়ে ফেলেও, এটা আপনার অবাক হওয়ার কিছু হবে না, কারণ এই চেষ্টা যে তারা করছে না ভিতরে ভিতরে, সেই ইন্টেল তো আমাদের কাছে নেই। বরং ইরাক যুদ্ধ, লিবিয়া যুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধ থেকে ইরান শিখেছে যে তাদের শক্তিমত্তা কিভাবে তৈরি করতে হবে। ইরান কিন্তু হাইলি ইন্টেলিজেন্ট একটা কান্ট্রি, এটা কিন্তু ইরাক, লিবিয়া বা আফগানিস্তানের মতো না। ইভেন কি তারা সাইবার অ্যাটাকও কিন্তু অনেক পারদর্শী। তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে নেটো ওখানে জড়িত না, সারা বিশ্ব নিয়ে কিন্তু ইরাক বা লিবিয়ার মতো যুদ্ধ করা হচ্ছে না, এখানে শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ করছে। রাশিয়ার মতো দেশ এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো দেশকে লজিস্টিক সাপোর্ট, ড্রোন সাপোর্ট দিচ্ছে কিন্তু ইরানকে। সুতরাং এই যুদ্ধে এত তাড়াতাড়ি শেষ হওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং এটা নতুন ফেজ নিতে পারে বলে আজকে আপনি দেখেছেন সৌদি আরবে কিন্তু আবার আক্রমণ করা হয়েছে। এবং দেখেন ইরান কোন জায়গাগুলোতে এখন আক্রমণ করছে, আমেরিকার কোম্পানিগুলোর ইন্টারেস্ট বা বেস যেখানে, সেখানে কিন্তু আক্রমণ করা হচ্ছে। গুগলের হেড অফিসে আক্রমণ করা হচ্ছে, এনভিডিআর অফিসে আক্রমণ করা হচ্ছে। এখন এগুলো হচ্ছে কিন্তু আমেরিকার প্রায় মানে অর্থনীতির যে বড় ইনভেস্টমেন্টের জায়গা। ইভেন কি এই কথাও আজকে বলা হয়েছে যে কেউ যেন ব্যাংকের আশপাশে না যায়, আমেরিকান সংশ্লিষ্ট যে ব্যাংকগুলো আছে এগুলো থেকে 1 কিলোমিটার আশপাশে ইরান থেকে বলা হয়েছে না যাওয়ার জন্য। এর মানে তারা ব্যাংকগুলোকে আক্রমণ করবে। সুতরাং ইরান কি মানে লেটস সে যদি আমেরিকা বলেও দেয় যে আমরা যুদ্ধ জয় করেছি, যুদ্ধ শেষ, ইরান কি থামবে কিনা? ইরান এই যুদ্ধকে কোন জায়গায় নিয়ে যাবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি এখনই বলতে পারেন না যে যুদ্ধ শেষ হয়ে গেছে, বা এখনই যুদ্ধে হিসাব নিকাশ করা এত সহজ না। এই প্রশ্নটা আমরা একটু শেখ আল মাহমুদ আপনার কাছে একটু জানি। আমরা তো খামেনি কেমন নেতা সেটি আমরা দীর্ঘ সময় ধরে তাকে সাইকোলজিক্যালি, তার পলিটিক্যাল মুভমেন্টগুলোকে পরীক্ষা করার এবং অ্যানালাইসিস করার অনেক সুযোগ ছিল। ট্রাম্প কেমন নেতা সেটি আমরা জানি, নেতানিয়াহু কেমন নেতা আমরা জানি। সেখানে মোস্তফা খামেনি এসেছেন, তিনি যখন দায়িত্ব নিয়েছেন তখন তার পরিবার বোমায় উড়ে গিয়েছে, সে স্মৃতি নিয়ে তিনি তরুণ, তিনি দায়িত্ব নিয়েছেন। যে প্রশ্নটি অ্যাডভোকেট আব্দুর রশিদ করছিলেন যে মানলাম যে আমাদের প্রেসিডেন্ট বললেন, আমেরিকা বলল, ইসরায়েল বলল যে ওকে আমরা যুদ্ধ বিরতি যেতে চাই কিংবা যুদ্ধ শেষ করতে চাই, মোস্তফা খামেনি তারা যদি শেষ করতে না চান তখন আসলে এই কোয়েশ্চেনটা কি হতে পারে? নাকি তাদের ওই সক্ষমতা থাকবে না? মনের মধ্যে রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু সক্ষমতা থাকারও তো একটা বিষয় আছে। Well, Mustafa Khamin is very pragmatic এবং সে তো he is very grown up in his what সে তার বাবাকে দেখছে পুরা
ইরানের প্রোগ্রেসটা দেখছেন এবং হি ইজ মোর কনজারভেটিভ এবং মোর ন্যাশনালিস্টিক যেটা বলা হয়। সো এখানে অবশ্যই সে আমার মনে হয় না যে হি ইজ গোইং টু বি ভেরি লিবারাল অ্যান্ড সে অবশ্যই পলিটিক্যালি হি ইজ ভেরি স্যাভি, সে অবশ্যই কম্প্রোমাইজ করবে বা হি ওয়ান্টস টু ইমপ্রুভ দ্য কান্ট্রিজ সিচুয়েশন রাইট নাও, সে হয়তো প্রলং করবে না যুদ্ধ, কিন্তু তাদের সেফটি এবং ডিফেন্সের জন্য সে হয়তো বলবে যে ইউ নো হোয়াট, যে আমার বাবা হয়তো এতদিন বলছেন না তোমাদের নিউক্লিয়ার বম দরকার নেই, লেটস ওয়েট, but he might say, you know what, like North Korea, he could make the nuclear bomb and that's it, that's their defense. You come next time, you'll be destroyed. So he might go for that's a lot of people are thinking, a lot of think tanks are really believing that, because যেহেতু আমেরিকার ডিপ্লোমেসিকে এক পথে বলছে যে we're going to sit down and talk and discuss and this, and তারা IAEA নিউক্লিয়ার যে যারা পরিদর্শক তারা বলছে যে ইরানের কাছে কিছুই নেই, ইভেন তারপর তাকে যখন অ্যাটাক করা হলো তখন এখন তার হি হ্যাজ রাইট টু মেক দ্য নিউক্লিয়ার বম্ব রাইট নাও ফর দ্য সেলফ ডিফেন্স। সো সে হয়তো মুস্তফা কামাল বলতে পারে যে লেটস ডু ইট। ওকে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হলো যে ইউএস এবং ইসরায়েল যখন হামলাটি চালানো শুরু করেছিল তখন তারা ভেবেছিল যে দ্রুততম সময় তারা সেটি শেষ করে ফেলবে, যখন শীর্ষ নেতাদেরকে মেরে ফেলা সম্ভব হবে, বিভিন্ন জায়গায় বোম্বিং করা সম্ভব হবে, তখন ইরান খুব সহজেই নত হবে। কিন্তু এখন পর্যবেক্ষণ বলছে সেটি হচ্ছে না। সেক্ষেত্রে আমেরিকা কিংবা ইসরায়েল কি তাদের কৌশলে কোনো পরিবর্তন আনবে, যেটি এর আগে গতকালকে আমরা দেখেছিলাম পিট হেগসেট বলছিলেন যে সর্বোচ্চ শক্তিশালী বোমা দিয়ে আজকে আঘাত হানা হবে। এই ধরনের কি বড় কোনো হামলা, একেবারে আমরা স্থলবাহিনী ছাড়াই বলছি, সেরকম কোনো কিছুতে যাবে? আমি আজকে সকালে লিসনিং টু দ্য জন বল্টন, যে ট্রাম্পের প্রিভিয়াস অ্যাডভাইজার, তার কথা শুনতেছিলাম। সে বলতেছিল যে আসলে যেটা অ্যাডভোকেট রশিদ যেটা বলতেছিলেন যে উই নিড দ্য অপোনেন্ট যদি থাকে তখন তাকে আপনি ম্যানিপুলেট করতে পারেন, তখন যেই কমিউনিস্ট যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে তারা অন্য একটা পার্টির কাছে দিল বা কোনো একটা জেনারেলের কাছে। এখানে দুইটা ডিফেন্স সিস্টেম কাজ করতেছে, IRGC এবং ইরানের মিলিটারি। সেটা কিন্তু দুইটাই কিন্তু ইকুয়ালি ভেরি পাওয়ারফুল এবং কিন্তু এখানে কিন্তু আপনি কোনোভাবেই ম্যানিপুলেট করতে পারতেছেন না। You know what, get rid of Khomeini family and you guys take over the power, because they are so loyal to the Khomeini family and তাদের যে সিস্টেম কনসেপ্ট। সো সেখানে কিন্তু অন্য কাউকে অল্টারনেট হিসেবে তাকে যারা প্রেজেন্ট করবে রাখবে সেখানে, এটা কিন্তু তারা পারতেছে না। তার কারণ এর আগে তারা অনেকবার ট্রাই করছে টু ডু অল কাইন্ড অফ ডেমনস্ট্রেশন, অল দিস ননসেন্স, বাট ইভেন্চুয়ালি কিন্তু ওয়েস্ট কখনো এবং আমরা জানি ইসরায়েল সাকসেসফুল হয়নি। সো we don't know, like we cannot see the lights যে তারা কোনো অল্টারনেট কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো পাওয়ার বা কোনো গোষ্ঠীকে বা কোনো মিলিটারি পাওয়ারকে তারা পাওয়ারে এনে বা প্রিভিয়াস শাহ পাহলভির ছেলেকে পাওয়ারে আনবে। আই ডোন্ট সি এনি কাইন্ড অফ সিচুয়েশন অ্যারাইজিং এনি টাইম সুন। অনেক ধন্যবাদ শেখ আল মামুন আপনাকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি, লং আইল্যান্ড ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের প্রফেসর ডক্টর শওকত আলী। ডক্টর শওকত আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি একাধারে রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতির মানুষও। ওয়ালাইকুম আসসালাম। যেটি আপনার কাছে জানতে চাই সেটি হলো এই যুদ্ধটা একটা সামরিক যুদ্ধ, কিন্তু এখন সমরাস্ত্র কিংবা অন্যান্য অনেক কিছু চেয়ে যেটি প্রকট হয়ে উঠেছে যুদ্ধে সেটি হলো অর্থনীতি। সেটি মধ্যপ্রাচ্যের অর্থনীতি বলি, ইরানের অর্থনীতি বলি, এমনকি মানে আপনি যখন পাম্পে তেল নিতে যাচ্ছেন আমেরিকাতে বসে, আপনার অর্থনীতি তো সেটি সমস্যা তৈরি করছে। সবকিছু মিলে এই অর্থনীতি শেষ পর্যন্ত কতটা প্রভাব বিস্তার করে যুদ্ধ থামাতে ভূমিকা রাখবে, নাকি অর্থনীতি বিপর্যস্ত হতেই থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি একটু লেট হয়েছি, ভেরি সরি অ্যাবাউট ইট। শোনেন, প্রত্যেকটা যুদ্ধের পিছনে একটা ইকোনমিক্স আছে, কিন্তু আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। এই অর্থনীতি বাদে দুনিয়ার কোন যুদ্ধ কখনো হয়নি। প্রত্যেকটা যুদ্ধের পিছনে একটা অর্থনীতি আছে। এখানে যেটা আপনার হচ্ছে, দেখেন ইরানের কিন্তু প্লেন নাই। তারা সহজে প্লেনের যে খরচ, এই খরচটা দিয়েই একটা মিলিটারি প্লেনের যে খরচ, তার থেকে 10টা তারা ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। এটার কাছ থেকে আমাদের এত শিক্ষার আছে, বিশেষ করে আমরা তৃতীয় বিশ্বের দেশ যেগুলো, যে আমাদের তো ছোট অর্থনীতি, যে কিভাবে মোকাবেলা করছে থার্ড ওয়ার্ল্ড প্রত্যেকটা দেশে, এশিয়া, আফ্রিকার, ল্যাটিন আমেরিকার দেশগুলোর শিক্ষার অনেক কিছু রয়েছে। আপনার টোটাল জিডিপি কত জানেন? ইরানের জিডিপি আমাদের থেকে কম, বাংলাদেশের থেকে কম। আমাদের অ্যারাউন্ড $475 to $80 billion, ইরানের $400 billion। কিভাবে নাকানি চুবনি খাওয়াই দিল।
কিভাবে তারা গালফ স্টেট যারা অলরেডি সোল্ড আউট সকল ননসেন্স আব্রাহাম অ্যাকর্ডে সই করেছে, তার মানে এতগুলো সামরিক ইনস্টলেশন রয়েছে প্রত্যেকটা দেশে, আমরা কেউ জানি না, আমাদের জানার অধিকার ছিল। কতগুলো মুনাফেক, কতগুলো পরিবার তারা এইভাবে ধ্বংস করে দিয়েছে, ইনক্লুডিং সৌদি আরব। সেটা করে এখন এমন একটা মার দিয়েছে, ইরানের যে বলা হয়েছিল যেখানে কুর্দি আসবে, কুর্দি এসে এক রাত্রি দখল করে হয়নি। কেউ রাস্তায় নামবেন, আজকে রাস্তায় দেখেছেন তেহরানে লক্ষ লক্ষ মানুষ। এইটাই হচ্ছে ওদের ইমান, এটা এত মজবুত। এবং এই অর্থনীতিকে তারা ধ্বংস করছে, যে কথাটা আপনি বলছেন। পার্সিয়ান গালফ, প্রত্যেকটা আরব আমিরাত যেটা একদম পরিষ্কার, তারা ঘোষণাই করেছে আমরা দ্বিতীয় ইসরায়েল। আপনি দেখেন সালমান নিয়ে কি কথা হয়েছে, আপনারা নিউজে মিডিয়ার লোক জানেন। ওদিকে ট্রাম্পকে বলছে যে আপনি আক্রমণ করেন, আর ওদিকে ইরানকে বলেছে আমরা কিন্তু আছি তোমার সাথে, তোমরা যদি থাকো কিভাবে তোমাদের আকাশকে ক্রস করে চলে আসে। ইরান যখন ব্যালিস্টিক মিসাইল গুলো দিচ্ছে, তখন প্রত্যেকটা দেশ চেষ্টা করছে তাকে নামে, কিন্তু হাইপারসনিক মিসাইল আপনার নষ্ট করার ক্ষমতা তারা রাখে। সুতরাং এই যে দেশগুলোকে কন্ট্রোলে নিয়ে আসে, দেখেন আমরা বলতে পারি যে ওরে আল্লাহ কেন মুসলমান, মুসলমান, ওরা কি মুসলমানের ভিতরে আছে? তারা আব্রাহামে কোট করেছে, অলরেডি সোল্ড আউট। আপনি কি জানেন, আমি একটা কথা বলি জুয়েল ভাই, আজকের যুদ্ধে যদি ইরান ঠকে যায়, আমি আপনার চ্যানেলে বহুবার বলেছি, এখানে আমাদের দর্শক শ্রোতা যারা আছে তাদেরকে অনুরোধ করব, গ্রেটার ইসরায়েলের ম্যাপটা যেন কালকে দেখে নেই তারা। পুরো আরব দেশ, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, লেবানন, সৌদি আরবের অর্ধেক, টু টার্কি। ইয়ার কি আমরা যারা বেঁচে আছি দয়া কক্ষর লেখাপড়া জানি, এর বিরোধিতা যদি না করি আমরা আল্লাহর কাছে দায়ী হব। প্রশ্নটি আপনাকে স্পেসিফিক করি, তাহলে আপনার জন্য জি সুবিধা হবে। তাহলে আপনি দেখবেন যে আবার মুসলমান বিশ্ব দাঁড়াবে। ইসরায়েল, ক্যান ইউ ইমাজিন ভাই, যে আপনার 57টি মুসলিম দেশের একটি দেশও তো ইরানের পাশে দাঁড়ায়নি, 56টির কোনোটিই দাঁড়ায়নি। তো আপনি সেখানে আলাদা করে এটিকে ধর্মের ভিত্তিতে না নিয়ে, আমরা যদি এটিকে রাজনীতি কিংবা এটিকে সামরিক শক্তির ভিত্তিতে নিই, আমরা যে প্রশ্নটি আপনাকে করতে চাই, আমেরিকার অর্থনীতিতে ধরেন, আমি যুক্তরাষ্ট্রের কথাই বলি, জি, এই দেশটার $31 ট্রিলিয়ন ডেট রয়েছে। ডেট মানে হচ্ছে যে আপনি খেয়েছেন কিন্তু আপনি পরিশোধ করেননি, তাহলে ডেট সার্ভিস দিতে হয় হান্ড্রেডস অফ বিলিয়ন। টোটাল জিডিপি এই দেশের হচ্ছে $30 ট্রিলিয়ন, আর ডেট প্রায় 31 ট্রিলিয়ন। জীবনে কখনো যুক্তরাষ্ট্র এই ডেট শোধ করতে পারবে না। তাহলে কি করতে হবে? মারো, ধরো, খাও। এটা ওই যে স্টিফেন মিলার বলে এক ভদ্রলোক আছে, এই হাইপেক লবি, তারা বলে দিয়েছে, আরে ভাই 100,000 ব্যারেল আপনি নিয়ে আসছেন ভেনিজুয়েলাতে জোর করে, আপনার অর্থনীতি কি হবে? পার ডে এজ অফ নাও $2.9 বিলিয়ন প্রত্যেক দিন তাদের খরচ হচ্ছে যুদ্ধটাকে চালিয়ে নেওয়ার জন্য। ওদিকে ইসরায়েলকে দিয়েছে দেখেন গত সপ্তাহে $150 মিলিয়ন। কোন কংগ্রেসের সাথে কারোর সাথে আলাপ না করে আপনার টাকা আমার ট্যাক্সের টাকা ও পাঠিয়ে দিয়েছে ওখানে, এবং এখন বলছে, কালকে বলছে, এবং হবো তাই, আমি আর টার্গেট নাই সেখানে মারার, যখন খুশি আমি যুদ্ধটা বন্ধ করব, এটা আমার নিয়ম। তো তাহলে ওই দেখেন কোনো নেগোসিয়েশন হবে না। যুদ্ধতে যদি ইরান টিকে যায়, দ্যাট ইজ দ্য ভিক্টরি, তার আর কিচ্ছু দরকার নেই। ইরান কিভাবে জিতবে, মানে ডক্টর শওকত আলী, ইরান কিভাবে জিতবে বলে আপনার কাছে মনে হচ্ছে? ইরান জিতবে তাদের মনোবল। আজকে শুধু টেকনোলজিতে যুদ্ধ হয় না, আজকে মনোবল অটল লাগে, দেশের মানুষ লাগে। আমি জীবনেও কখনো দেখিনি, বহু যুদ্ধ আমি দেখেছি, আপনার কখনো রাজপথে যেখানে পাশে আমি দেখছি বম্বিং করছে, ধোঁয়া উঠছে, আপনি ভিডিওগুলো দেখবেন, তার পাশে লক্ষ লক্ষ লোক, ওদের একজন কমান্ডার মারা গেছে, তার জন্য তারা করে বলছে। এই অটুট শক্তি যেটা মুসলমান প্রত্যেকটা দেশে আছে, এই যে হিউম্যান পাওয়ার যেটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আপনি যুক্তরাষ্ট্রের সমস্ত জায়গায় আমরা ওর বিরোধিতা করছি, 25% আপনার সাপোর্ট নাই। তাহলে এই যুদ্ধ জিতে যাবে যদি টিকে যায়, যদি টিকে যায় ইনশাল্লাহ টিকবে, টিকতেই হবে তাকে। যদি না, তারা ইসরায়েল যদি তাকে অ্যাটম বোম না মারে, নাউজুবিল্লাহ, যদি করে তাহলেও তারও শেষ আছে, তাহলে ইরান টিকে যাবে। আর যদি টিকে যায়, দ্যাট ইজ দ্য ভিক্টরি।
এবং এই ভিক্টরিটা, এই যে সকল সুন্নি স্টুপিডিটি করে যেগুলো মোল্লাগুলো, তাদের থেকে বড় জয় হলো মুসলমানদের। সবার কাছে তারা ইয়ে হবে এবং এদের টেকনোলজি বিক্রি করে। জুয়েল ভাই, বাংলাদেশের গুড নিউজটা হচ্ছে ইরান পরিষ্কার বাংলাদেশের নাম ধরে বলেছে যে আমরা বাংলাদেশের মানুষকে ভালোবাসি। তারা আমাদের হরমুজ প্রণালী নিয়ে তাদের অর্থনৈতিক যে, যেমন মনে করেন বাংলাদেশে এখন অলরেডি আপনি দেখেন এলপিজি বা আমাদের ক্রাইসিস, ইরান এটা জানে এবং এখানকার অ্যাম্বাসেডার লোকটা খুব ভালো, বলছে যে বাংলাদেশের জন্য আমরা সব ছাড় দেবো, টুডে অর আফটার টুমরো। তারা, এটা আমাদের জন্য গুড নিউজ। একটা জিনিস কি জানেন, যে হান্ড্রেডস অফ থাউজেন্ড বাংলাদেশের লোক লাগবে। আপনি জানেন আমরা কিন্তু মানে বছরের পর বছর লোক আমাদের ইরানেই কাজ করতো, মিডল ইস্টের সব জায়গায় যাওয়ার আগে ইরানে। যুদ্ধের পরে এই দেশটাকে পুনর্গঠন করতে হলে আমাদের অর্থনীতিতে আমি মনে করি ইরান থেকে হান্ড্রেডস অফ বিলিয়ন ডলার আমরা সেখানে পাবো, অন্যান্য দেশগুলোতে তো পাবোই আমরা। এটা আমাদের একদিক দিয়ে আল্লাহর ইচ্ছা। মানে কথায় বলে না যে মরে বাঘে মহিষের যুদ্ধ হয়, মরে নল খাগড়া। তা আমরা মরার থেকে আমরা কিছুটা বেঁচে যাব এবং অর্থনৈতিক কারণেই যুক্তরাষ্ট্র যুদ্ধটা বন্ধ করতে বাধ্য হবে। ইসরায়েলের কোনো ক্ষমতা নেই এই যুদ্ধকে চালানো। এবং আপনি দেখেন গত 3 দিন ধরে থার্ড জেনারেশনের যে আপনার মিসাইল গুলো আছে এগুলো তারা ব্যবহার করছে, এর আগে করিনি। তারা পরিষ্কার বলেছে যে আমরা আগে করেছি আমাদের পুরনো মিসাইল গুলো, তো এখন ড্রোন গুলো তাই হয়েছে, এখন আমরা দেখাবো এবং তাই প্রমাণ করেছে তারা। আপনার জনবল, জনশক্তি, ইমান ভেরি ইম্পর্টেন্ট একটা দেশের যুদ্ধের জন্য। এর এখানে 25% নাই। আর আপনি ইসরায়েলের খবর যদি টিআরটি ওয়ার্ল্ড দেখেন, যেটা টার্কিশ, সেখানে আপনি দেখবেন। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো জুয়েল ভাই, আপনি মিডিয়ার লোক, দুনিয়ার কোন দেশ আছে, দুনিয়ার কোন আছে, একটা মুনাফিক দেশ না এটা ইসরায়েল, আপনি কমপ্লিটলি মিডিয়া কন্ট্রোল করে দিলেন, নিউজ দেওয়া যায় ওকে, না আমি ভাই, একটু কোনো আপনার কাছে জায়গায় কোনো আসছি। news নাই। ডক্টর শওকত আলী, আপনার কাছে আসছি। আমি একটু অ্যাডভোকেট Sorry আব্দুর রশিদের to কাছ say, থেকে একটু ঘুরে this is আসি, not কারণ হলো যে democracy. আমরা কোনো একটি দেশের সবকিছু নিয়েই সমালোচনা করব, সবকিছুই ভালো সবকিছু খারাপ, এইভাবে আমরা আসলেই বিবেচনা করছি না, বাস্তবতার প্রেক্ষিতে আমরা বিবেচনা করছি। অ্যাডভোকেট আব্দুর রশিদ, এই যে ধরেন 400 ব্যারেল তেল ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক জ্বালানি সংস্থা, এবং G7 ভুক্ত দেশগুলো তাদের রিজার্ভ তেল ছাড়ার পরিকল্পনা করছে। হরমুজে কি হচ্ছে সেটি সম্পর্কে মোটামুটি আইডিয়া এই কয়দিনে আমাদের দর্শকদের হয়ে গেছে। যেটি জানতে চাই, এই যে আপদকালীন সময় যে সংকট তৈরি হয়েছে, এই সিদ্ধান্তগুলো, অর্থাৎ আমেরিকার মানুষ তো হয়তো সরাসরি ফিল করছে না অনেক জায়গায় যুদ্ধের প্রভাবটা কি হচ্ছে, কিন্তু পাম্পে গেলে ঠিকই হয়তো টের পাচ্ছেন যে তেলের দামটা একটু বেড়ে গিয়েছে এবং সামনের দিনে আরো অনেক কিছু হয়তো দাম বাড়তে পারে। এই আপদকালীন সংকটটা কি এই সিদ্ধান্তগুলো দিয়ে কাটিয়ে ওঠা সম্ভব হবে, নাকি চাপটা আরো তৈরি হবে সামনের দিনে? ধন্যবাদ। ডেফিনেটলি এইটা আপদকালীন সময় বলতে আসলে আপদকালীন সময়টা আমাদের কতদিন চলবে সেটাই তো এখনো That's the পর্যন্ত point, আমরা কেউ নির্দিষ্ট না, যার ফলে 120 বিলিয়ন ডলার আপনার 120 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে। 32টা দেশ আপনার 400 মিলিয়ন করে তাদের রিজার্ভ থেকে এখন ছাড় দেবে ইন্টারন্যাশনাল মার্কেটে, তাই না? এটার মধ্যে দিয়ে হ্যাঁ কিছুটা হালকা হবে, কিন্তু এটা কি আসলে লং টাইম কোনো সলিউশন কিনা? অবশ্যই লং টাইম কোনো সলিউশন না। এগেইন, যেখানে 20 to 22% আপনার তেলের সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে, সেই হরমুজ প্রণালী যদি 3 মাস বন্ধ থাকে, তাহলে কিন্তু বিশ্ব যে রিজার্ভটা আছে, এই 32টা দেশ যে 400 মিলিয়ন ব্যারেল করে যে উদ্বৃত্ত মার্কেটে দেওয়ার যে সিদ্ধান্ত তারা নিয়েছে, এটাও কিন্তু একটা সংকট তৈরি করে দিবে। অলরেডি আপনি দেখেছেন চীন কিন্তু ব্যাপক পরিমাণে ডিজেল রপ্তানি করে, সেই ডিজেল রপ্তানি কিন্তু চীন বন্ধ করে দিয়েছে। এবং আপনি অন্যদিকে ভেনিজুয়েলার কিন্তু যে সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু এই 20% যে ঘাটতি, সেই ঘাটতিটাকে কিন্তু কভার করার মতো যথেষ্ট না, যার ফলে কিছু দেশের মধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু অস্থিরতা তৈরি হয়ে গেছে জ্বালানি নিয়ে। এবং আমি যখন গতদিন গেলাম আমি গ্যাস নিতে, তখন দেখলাম $3.5 চলে গেছে আপনার মোবিল গ্যাস স্টেশনে গ্যাসের প্রাইস। এটা কিন্তু আমাকেও শঙ্কিত করে। অর্থাৎ এটা যদি কিছুদিন আরো চলতে থাকে, আমাদের প্রায় 30% আমেরিকান তারা কিন্তু যানবাহন চলাচল কিন্তু অনেক কিছু কমিয়ে, ব্যক্তিগত গাড়ি চালানো কিন্তু অনেক কমিয়ে দিবে, কারণ এটা একটা বিশাল মানে প্রভাব তো বিস্তার করে। তেলের মূল্য যখন 1 গুণ বাড়ে, জিনিসপত্রের দাম কিন্তু 3 গুণ বেড়ে যায়। এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, আমেরিকা তো কনজিউমার কান্ট্রি, আমরা বেশিরভাগই কনজিউম করি বাইরের ওয়াল থেকে। আমরা এই যে কনজিউম যে জিনিসগুলো আমরা করি, সেগুলোর দাম কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আচ্ছা, আমি এখন আপনাকে একটা জিনিস বলি, যে এই যুদ্ধটা যেটা ডক্টর শওকত আলী যেটা বললেন যে এটা ইরান জিতবে কিংবা ইসরায়েল এখানে হারবে, আমি আসলে এত ব্ল্যান্ডলি
যুদ্ধ হারা নিয়ে বা জেতা নিয়ে আসলে এরকম ডেফিনেশনে পৌঁছতে চাই না। যুদ্ধ যেটা হবে সেটা মোস্ট প্রবাবল যেটা সম্ভাবনা সেটা হচ্ছে ইরানকে কোণঠাসা করা। যেমন আপনি দেখেছেন যে ইরাকের সাথে যে যুদ্ধটা হয়েছিল, ইরাক কিন্তু আমরা দখল করিনি। ইরাকে হ্যাঁ একটা সময় বুটস অন দ্য গ্রাউন্ড ছিল, কিন্তু ইরাককে যতখানি দুর্বল করে দেওয়া দরকার যে এটা যেন ভবিষ্যতে আর ছোবল দিতে না পারে, সেই জায়গাটা ইরাককে নিয়ে যাওয়া হয়েছে। একইভাবে লিবিয়াকেও সেই জায়গায় নেওয়া হয়েছে। এতে ব্যাপক হারে সেই দেশগুলো লস হয়েছে, কিন্তু আমাদের কি লস হয়েছে? আমরা কিন্তু লসটা পরবর্তীতে পুষিয়ে নিতে পেরেছি, কারণ যেহেতু আমরা পৃথিবীতে সুপার পাওয়ার অর্থনৈতিক শক্তি, আমরা একমাত্র টপ অর্থনৈতিক শক্তি, এবং আমাদের যে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আছে বা মানে ইন্টারন্যাশনাল ক্রিপ্টো মার্কেট, শেয়ার মার্কেট যতখানি আমাদের দখলে, ডলারের যে আপনার প্রভাব সারা বিশ্বে এবং ডলারের যে আপনার শক্তি এবং আমাদের ডলার প্রিন্ট করার যে আমাদের সক্ষমতা, এগুলো দিয়ে কিন্তু আমরা পরিস্থিতি সামাল দিয়ে কিন্তু আমরা আবার চাঙ্গা হয়ে যাই, আবার আমরা নতুন দেশ খুঁজি কোন দেশটাকে আক্রমণ করা যায়। এটা একটা আপনি একটা সিস্টেম কিন্তু দেখতে পারবেন, একটা কিছু মানে ইরাক যুদ্ধ, তারপরে লিবিয়া, তারপরে এখন ইরান, ভবিষ্যতে হয়তো আরো কোনো ইদানিং আপনার সিরিয়াতেও, সিরিয়াও আমাদের দুর্বল করে দেওয়া হয়েছে ইসরায়েলের সাথে। এখন সিরিয়া যে ভবিষ্যতে যেভাবে করে অতীতে বাশার আল আসাদ থাকার সময় ইসরায়েলের বা আমেরিকার স্বার্থের উপর তাদের যে আঘাত ছিল, সেই আঘাতটা কিন্তু এখন সিরিয়া থেকে আর আসবে না। একইভাবে লেবাননও সেই জায়গায় যাবে এবং পরবর্তী টার্গেট হতে পারে কিউবা। এইভাবে করে এই শক্তিগুলো যেগুলো আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক স্বার্থের জন্য থ্রেট, সেগুলোকে যতখানি পারা যায় কোণঠাসা এবং দুর্বল করা। এবং এই কোণঠাসা এবং দুর্বল করাটাকে আমাদের প্রেসিডেন্ট কিন্তু উইন হিসেবে যেটা উনি দেখছেন, এটাই হচ্ছে তার উইন, এটাই হচ্ছে ইসরায়েলের উইন। এখন কথা হচ্ছে যে যেটা আমি যেটা দেখি যে আমাদের যুদ্ধ টিম যেটা আছে, টিমের মধ্যে কিন্তু ভালো এক্সপার্ট আমি দেখি না। প্রথমত আমাদের প্রেসিডেন্ট রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, তিনি একজন ব্যবসায়ী মানুষ। আমাদের যুদ্ধ বিষয়ক যে মন্ত্রী আছেন তার মিলিটারি ব্যাকগ্রাউন্ড নেই। এছাড়া আমাদের যে অন্যান্য বা যেখানে ডিল করতে গিয়ে আমরা যে লোকগুলোকে পাঠিয়েছিলাম, একজন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা তিনি, এবং আরেকজন হচ্ছে উইটকফ, তাদের হচ্ছে রিয়েল এস্টেট এক্সপিরিয়েন্স আছে, তাদের আসলে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কম, যার ফলে আমাদের টিমটা একদিক দিয়ে দুর্বল, যার ফলে আমরা নেগোসিয়েশনটা ওখানে ভালো করে করতে পারিনি। আর যেটা সবচেয়ে বড় কনসার্ন ছিল যে একটা ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি নেগোসিয়েশনে বা একটা নিউক্লিয়ার নেগোসিয়েশনের জায়গায় আপনার জাতিসংঘকে যত বেশি ইনভলভ করা দরকার সেটা আমরা করিনি। ইউরোপিয়ান ইউনিয়নকেও আমরা বা নেটোকেও আমরা সেই জায়গায় ইনভলভ করিনি, যার ফলে হয়ে গেছে কি যে যুদ্ধ করার সাইডটা একদিকে আমাদের দুর্বল হয়ে গেছে, অন্যদিকে ইরানের যে সক্ষমতা এটাকে আমরা আগে থেকে আন্দাজ করতে পারিনি। আমাদের প্রেসিডেন্ট মনে করেছিল 2-4-5 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, এবং তারা মনে করেছিল যে ইরাকের মতো বা লিবিয়ার মতো কিছুদিন বম্বিং করে তাদের মূল ইনফ্রাস্ট্রাকচার গুলো যদি আমরা, মিসাইল ইনফ্রাস্ট্রাকচার এবং নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ধ্বংস করে দিই, তাহলে ইরান সারেন্ডার করবে এবং ইরান আসবে চুক্তি স্বাক্ষর করতে। কিন্তু আসলে সেটা এখানে হবার কিন্তু নয়। কারণ হচ্ছে যে এখানে আপনি যখন ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারদেরকে যখন আপনি একসাথে করবেন না, তাদেরকে যখন আপনি ইনভলভ করবেন না, তাহলে সেখানে একটা মানে ভায়াবল একটা চুক্তি যদি না হয়, তাহলে এটা যুদ্ধের কখনো ইতি টানবে না। একদিকে আমরা দেখতে পাচ্ছি ইরান এই ধরনের ভায়াবল কোনো এগ্রিমেন্টের দিকে যাইতে তারা নাখোশ, এবং তারা অলরেডি বলে দিয়েছে তারা যুদ্ধ চালিয়ে যাবে। অন্যদিকে আমেরিকা আমরা কখনো বলছি আমরা যুদ্ধ একদিকে চালিয়ে যাচ্ছি, একদিকে আমরা বলছি যুদ্ধ যে কোনো সময় শেষ হয়ে যাবে, বা আমাদের প্রেসিডেন্ট যুদ্ধ উইন করে ফেলেছেন। আসলে এই যুদ্ধ কতখানি চলবে সেটা তো অবশ্যই একটা বড় প্রশ্ন। তবে এই অবস্থায় আমরা শুধুমাত্র ডক্টর শওকত আলীর মতো আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে যাইদিকে মজলুম শ্রেণী, নিপীড়িত নির্যাতিত শ্রেণী, তাদের মনোবল শক্তিশালী থাকুক। আসলে তারাই সবচেয়ে বেশি পৃথিবীতে নিগৃহীত। আমরা আমাদের হৃদয় কাঁদে যখন আমরা দেখি এতগুলো শিশু হত্যা হয় একটা মিসাইলের আঘাতে। এগুলো আসলে আনসার্ড থাকা উচিত না, আনচ্যালেঞ্জ থাকা উচিত না, বিচারবিহীন মানে সংস্কৃতি ইন্টারন্যাশনালি তৈরি হওয়া উচিত না। অবশ্যই এগুলোর বিচার হওয়া উচিত এবং এগুলো তদন্ত হওয়া উচিত, এবং দোষী সাব্যস্ত করে ইন্টারন্যাশনালি আমাদেরকে ইনফরমেশন গুলো সারা পৃথিবীকে জানানো উচিত। জি, অধ্যাপক ডক্টর শওকত আলী, খুব সংক্ষেপে আপনার কাছে একটু শুনতে চাই, সেটি হলো এই যুদ্ধে রাশিয়া কিংবা চায়না তারা এখন পর্যন্ত যে ভূমিকাটা নিচ্ছে, তারা ইন্টেল দিয়ে সহযোগিতা করছে, সরাসরি ভূমিকা রাখছে না। কিন্তু যদি যুদ্ধ লম্বা হতে থাকে, অনেক দিন ধরে চলতে থাকে, তখন সরাসরি তাদের কতটা জড়িয়ে পড়ার আশঙ্কা আছে? মিউট করা আছেন আপনার অডিও। আমাদের রশিদ জি। সাহেব যে কথাটা বললেন তার একটা ছোট্ট একটু উদাহরণ দিই। হুম। যখন প্রেসিডেন্ট ক্লিনটন তার ক্ষমতা ছাড়ে, তখন বুশ টু ক্ষমতায় আসে। এই সময় সমস্ত ডেফিসিট কমে $128 বিলিয়ন রিজার্ভ ছিল, সারপ্লাস ছিল, এবং এই সময় একটা গোল্ড কয়েন তৈরি করা হয়তো, আমি বোধহয় খুললে এখনো রাখবো, আমি কয়েকটা রেখেছিলাম গোল্ড কয়েন। বুশ এসে
যখন যুদ্ধ শুরু করলো ইরাকের যে কথাটা বলছেন উনি, তারপরে আসলো আফগানিস্তান, তারপরে সিরিয়া, এই করে করে এই দ্যাট ইজ দি বিগিনিং অফ দিস ড্যাম কান্ট্রি ডুম ডাউন। এখানে হান্ড্রেডস অফ বিলিয়ন ডলার দিল, এবং অ্যাজ অফ নাও ওই ঘটনার পরে কিন্তু প্রেসিডেন্ট ক্লিন্টন ক্ষমতা ছাড়ার পরে $31 ট্রিলিয়ন। আমি এগুলো ক্লাসে পড়াই হুম, এবং অবাক হয়ে যাই যে এই টাকাটা আমরা কখনো শোধ করতে পারবো না, মেরে ধরে খাইতে হবে। ট্রাম্প এটা বুঝেছে, এই জন্যই তো দেখেন সারা দুনিয়াতে ট্যারিফ দিয়েছে। ট্যারিফ দিয়ে যে টাকাটা পেয়েছে, সে কিন্তু আবার নিয়ে যে ওই যে তার মিডিল স্টেট গুলোতে প্রত্যেকে দিয়েছে। এই $100-200 বিলিয়ন সে দিয়ে দিয়েছে। দুনিয়াটাকে এমনি ধ্বংস করে ফেলেছে এই লোকটা। হাউবার, আপনি যে প্রশ্নটা করলেন যে আপনি লাস্ট কোশ্চেনটা কি ছিল জল ভাই? জি, যে রাশিয়া এবং চায়না কতটা জড়িয়ে পড়ার আশঙ্কা আছে? রাশিয়া চায়না অ্যাজ অফ নাও আপনার, তারা তো আপনার হচ্ছে ইউনাইটেড নেশনস এর মেম্বার, আজকেও ভূমিকা তাদের, তারা অ্যাবস্টেন থেকেছে অনেকগুলো ভোটের থেকে, এবং তারা কন্ডেম করেছে ইরানের যে গভর্নমেন্ট যেভাবে তাদেরকে এবং জনগণকে যেভাবে বোম্বিং করা হচ্ছে, কন্ডেম করেছে। আর রাশিয়া তাদের ইন্টেলেক্ট যে আপনি যেটা বললেন লজিস্টিক যে সাপোর্ট গুলো, তারা রাশিয়া তো দিচ্ছে, ভেরি প্রিসাইজ বোম্বিং যেগুলো দিচ্ছে, কার অবস্থান কোথায়, রাশিয়া না করলে এত প্রিসাইজ, যেমন ধরেন অলমোস্ট $2 বিলিয়ন যে আপনার বাহরাইনের ফিটফুলিটির যে তাদের নেভিগেশন সিস্টেম যেটা ছিল, রাডার সিস্টেম, সেটাকে ধ্বংস করা হয়েছে। এত প্রিসাইজ বোম্বিং করা সম্ভব হতো না। ইরানও আপনি জানেন যে ইরানের যে টেকনোলজি, তার একটা বিশেষ অবদান আপনার ইরানের প্রতি রয়ে গেছে, এবং তাতে তারা ট্রেনিং নিয়েছে এবং এটা করেছে। ফলে আপনার যুদ্ধক্ষেত্রে এখন অ্যাজ অফ নাও যেটা যুক্তরাষ্ট্রের সিআইএর ইনফরমেশন, তারা বলছে যে সমস্ত ইনফরমেশন গুলো দিচ্ছে ইরান, আমি সরি ইরানকে দিচ্ছে রাশিয়া। এখন যদি যুদ্ধ কন্টিনিউ করে, তাহলে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে চায়না। হরমুজ প্রণালী বন্ধ হলেই রাশিয়ার তো হবে না, হবে চায়নার। তো চায়না অলরেডি তাদেরকে বলে দিয়েছে। চায়নার সাথে কয়েকদিনের ভিতরে প্রেসিডেন্ট আপনার ট্রাম্পের দেখা হবে, সেখানে তাকে ওই মুসলানি খাইতে হবে। তো ফলে এক্সকিউজ মি, আপনার যুদ্ধক্ষেত্রে এখন তেমন কিছু বলা যাচ্ছে না যে কে কার দিচ্ছে, তবে সমস্ত সাপোর্ট গুলো তারা দেশে ইউনাইটেড নেশনসে ডিপ্লোম্যাটিক সাপোর্ট এবং অন্যান্য যে সাপোর্ট গুলো চাইনাও সেভাবে দিয়ে যাচ্ছে। নিষেধ করা হচ্ছে দুনিয়ার অর্থনীতিকে ধ্বংস না করা। এবং আপনি দেখবেন হঠাৎ করে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প, উনি বলবেন যে যুদ্ধে তো আমি জিতে গেছি, আমি আর এর ভিতরে নাই। এখন ইসরায়েল কি করবে সেটা আর একটা প্রশ্ন। ইসরায়েলের প্রেসিডেন্টের কথা হচ্ছে যে আমি 47 বছর বসেছিলাম, এই সুযোগ মানে কি, যে যুক্তরাষ্ট্রের এমন একজন প্রেসিডেন্ট হবে যে তার মাধ্যমে তার নামটা ব্যবহার করবো, সেও যুদ্ধে যাবে। এবং আমি দুনিয়ার ইতিহাসে এটা কোথাও নাই। ইট ইজ এ শেম যে একটা দেশের জন্য যুক্তরাষ্ট্র, যেটা আমাদের দেশ, যেটা বলা হলো আমেরিকা ফার্স্ট, এখন দেখা গেল আমেরিকা সেকেন্ড, থার্ড, ফোর্থে গিয়ে দাঁড়ায় কিনা। আপনি দেখেন, আপনি যে অর্থনীতির কথাটা বললেন, ট্যারিফের মাধ্যমে সারা দুনিয়াতে 180টা দেশের সাথে তার গোলমাল চলছে। সকালে কয় যে আমি কিউবা দখল করব, পরের দিন বলে যে আমি কানাডা দখল করব, তারপরে এই যে নকশা করে, এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের কোনো উদাহরণ না। যুক্তরাষ্ট্র একটা বিরাট দেশ, বিরাট শক্তিশালী। আপনি ছুরিটা আপনাকে দেওয়া হয়, আপনার বাঘ ছুরিটা দিল, একটা অস্ত্র দিল, আপনি যদি আপনার নিজের মাথায় বসিয়ে দিয়ে বসেন, করার কিচ্ছু নাই। উনি এটা করলেন, ফার্স্ট টার্মে করে পার পেয়ে গেছে। উনি কিন্তু এখন ধরা পড়ে গেছে সব জায়গায়, সব ক্ষেত্রে। ইরানের মতো একটা দেশকে, যাদের ইতিহাস, আপনি কোরআন শরীফের সূরা রোম যদি দেখেন জয়েল ভাই, সূরা রোম রয়েছে, এটা কোরআন শরীফের আমরা পড়ি, এখানে দেখবেন ইরান আপনার রোমান এম্পায়ারকে, বাইজেন্টাইন এম্পায়ারকে কিভাবে পরিদস্ত করলো। কিন্তু ওই যে আমাদের অ্যাডভোকেট সাহেব বললেন আমরা মুসলিমের পক্ষে, তো রোমের সূরা রোমে ওই কথাটাই বলা হয়েছে যে আমরা মুসলিমের পক্ষে, মানে ইরানের বিরুদ্ধে যে বলা হয়েছে যে এরা এত শক্তিশালী দেশ, রোমান এম্পায়ারকে তারা পরাজিত করেছে, অপমান করেছে। হবার এই কিচ্ছাটা যে কোনো লোক দেখে নিতে জি, পারে। জি, এরা শক্তিশালী দেশ, এরা আমাদের আশার আলো। এবং যে পার্সিয়ান গালফে যে স্টেট গুলোর কারোর সাথে কারোর এদের কোনো গোলমাল নাই। গোলমাল হলো ওদের যে ক্যান্টনমেন্ট বেস গুলো আছে, আহ, এই বেস গুলো তারা ধ্বংস করে দিচ্ছে। জি, আমরা সুতরাং প্রফেসর ডক্টর শওকত আলী, আমরা হয়তো শেষ করবো আজকে এই এখন। প্রিসাইজের লড়াইতে আমার মনে হয় যদি টিকে থাকে এরা,
তারই জিতে গেল, এই কথাটাই আমি বলেছি। জি। টিকে থাকে। That's all we দেখা know. যাক মানে এটি আসলে কতদিন ধরে চলে এবং অনেকগুলো হিসেব আছে, সেই হিসেবের উপর নির্ভর করে আসলে এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে হবে। কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের বিশ্লেষণের জন্য, প্রফেসর ডক্টর শওকত আলী, অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং এর আগে শেখ আল মামুন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।